সবাই একটু মনোযোগ দেন। আমি যারা যেটা ধরবো সেটাই উত্তর দিবেন। এটা আজকে রেডি করছি। আর কারেকশন আর করব না, এগুলো দিয়ে দেবো আপনাদেরকে। দেখেন, আমরা যে পরীক্ষাগত বিগত পরীক্ষাগুলো দিচ্ছি, এই বিগত পরীক্ষাগুলোতে মোটামুটি আমরা বিগত 20 বছর বা 25 বছর যাই বলি না কেন, 20 বছর যদি প্রশ্ন আমরা পর্যালোচনা করি, আমরা একটু দেখি যে কোন কোন বোর্ডে কি 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 ধরনের প্রশ্ন আসছে, এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। কিছু কিছু প্রশ্ন ধারা থেকে নিয়ে আসছি, কিছু কিছু আউট অফ, কিছু ঘটনা ভিত্তিক প্রশ্ন। এখন বিগত সালগুলোতে আমরা দেখতেছি, যদি 5 বছর খেয়াল করি, এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মোটামুটি এখানে যদি আমরা খেয়াল করি, আহ এখানে যদি খেয়াল করি, এখানে এখানে প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন, দলিলের একটা প্রশ্ন ছিল এখানে। আচ্ছা, এই যে দ্বিতীয় দ্বিতীয়িক সাক্ষী বা সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। মাধ্যমিক সাক্ষী গ্রহণযোগ্যতা আলোচনা করুন। যে মাধ্যমিক সাক্ষীর কথা কথা বলছে, দলিলের অস্তিত্ব টস্তিত্ব কত পড়ছেন আপনারা? যদি একটু ঘুরাই ফেলে দিয়ে আপনারা একটু মাথা ঘুরায় আর কি, প্রশ্ন লিখতে পারেন না। তো যাই হোক, এখানে এই যে 65। হ্যাঁ 65। তারপর হচ্ছে এই যে আহ 4 নম্বর প্রশ্নটা, এটাও আসছিল। এগুলো হচ্ছে একটা সরাসরি যেভাবে ধারা থেকে আসে, ধারা থেকে সরাসরি প্রশ্ন আসছে। আচ্ছা, এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্নটা, যে ডিজিটাল রেকর্ড কখন দলিল হিসেবে গণ্য হবে, আদালত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে, এবং কম্পিউটার আউটপুট গ্রহণের জন্য প্রয়োজনীয় শর্ত সমূহ এবং সার্টিফিকেট প্রয়োজনীয় বিস্তারিত ব্যাখ্যা। এটা একটু পড়ে নেবেন। এটা সম্ভবত 65 খ, খ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখানে দেখেন, কিছু কিছু প্রশ্ন আমি বলি আপনাদের, দুই এসআই থেকে সাব ইন্সপেক্টর কনস্টেবল এসআই যারা পরীক্ষা দেবেন, কিছু কিছু দুইটা প্রশ্ন, 4টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন একটা হুবহু আসবে, দুই পার্টেই হুবহু আসবে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম আসতে পারে যে এই যা যা দেখতেছে এগুলো হুবহু। এখানে আমি একটু পাঠ করে নিছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। যে দলিল সংক্রান্তে এখানে 6টা প্রশ্ন দিছি। সাক্ষ্য এবং সাক্ষ্যর প্রকারাত ভেদ দিক, এখান থেকে কিছু প্রশ্ন দিছি। যে সাক্ষ্য কাকে বলে, কতবার কি কি, এ ধরনের প্রাসঙ্গিক সাক্ষ্য, বিচারের সাক্ষ্য কাকে বলে, বস্তুগত সাক্ষ্য কি, স্বীকৃতি স্বীকারোক্ত কি সাক্ষ্য কি, কাকে বলে, তৃতীয় পক্ষ সাক্ষী কি, যোগ্য সাক্ষী কি, বোবা সাক্ষ্য কি, জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পুনঃজবানবন্দি, পুনঃজেরা, বৈরী সাক্ষী, সাফাই সাক্ষী, সাফাই সাক্ষীটা আমরা না বললে বলে কার্যবিধি হবে না। মৃত্যুকালীন জবানবন্দি, স্রোত সাক্ষ্য, অভিমত সাক্ষ্য, তৃতীয় পক্ষ সাক্ষ্য যেটা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এগুলা গেল হচ্ছে সাক্ষ্য থেকে। এবং সাক্ষীর সাক্ষ্যদানের যোগ্যতা ক্ষেত্রে কোন কোন ব্যক্তি আদালত সাক্ষ্য হতে পারেন, কে বা কার, তৃতীয় পক্ষের সাক্ষী, বিশেষজ্ঞ সাক্ষী কি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন একেবারেই একেবারে সরাসরি প্রশ্ন থেকে। প্রাসঙ্গিকতা এবং স্বীকারোক্তির ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আছে। আদালত কোন কোন বিষয়ে প্রাসঙ্গিক, যেটা হচ্ছে আপনারা 5 ধারায় আপনারা করছেন। অথবা সাক্ষ্যের প্রাসঙ্গিকতা আলোচনা করুন, কোন ধরনের স্বীকারোক্তি আদালতের প্রাসঙ্গিক, কোন ধরনের স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, এগুলো হচ্ছে আপনারা একেবারেই খুবই ইজি। কোনগুলো স্বীকারোক্তি প্রাসঙ্গিক আর কোনগুলো সে অপ্রাসঙ্গিক, যেটা হচ্ছে 24, 25, 26, 27 আপনারা যেভাবে দুই পার্টে লেখেন। আচ্ছা। আচ্ছা, ইঙ্গিত বাহিক থেকে প্রশ্ন, মৌখিক কিছু প্রশ্ন আছে, যেগুলো ইঙ্গিত প্রশ্ন কাকে বলে, কখন করা যাবে কখন করা যাবে না, ঘুরে ফিরে একটু পাঠ করে নিচ্ছে, যাতে এই প্রশ্নগুলো আপনার বারবার রিভিশন করলে এখান থেকে আসবে। মৃত্যুকালীন জন্মের ক্ষেত্রে ওখানে সংজ্ঞা দেখছেন, মৃত্যুকালীন জন্ম থেকে কি কি কোশ্চেন আসতে পারে। যে মৃত্যুর জন্য কাকে বলে, কে রেকর্ড লিপিবদ্ধ করবেন, রেকর্ড করার সময় কি কি সতর্কতা থাকবে, এবং রেকর্ড করার সময় কি কি বিষয় উল্লেখ করবেন, এবং মৃত্যুকালীন জন্মদিনের প্রাসঙ্গিকতা কি, যেটা সাক্ষ্য আইনে আপনারা পাবেন, এবং এই জন্মদিনের গুরুত্ব কতটুকু, এবং কোন কোন শর্তে এটা গ্রহণযোগ্য করা হয়, এবং কোনো কারণে যদি মৃত্যুকালীন দেওয়ার পর বেঁচে যায় তাহলে প্রাসঙ্গিক হবে কিনা, সেটাও আমরা খেয়াল করব। বুঝতে পারছেন যে এই এখানে কিন্তু মৃত্যুকালীন জন্মদিনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা যে অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকে। এই এর বাইরে আর কিছু নাই যেখানে সাজাইছি, এগুলো বিভিন্ন বোর্ডগুলো আছে, এক এক জায়গায় নিয়ে আসছে। হত্যা হত্যা মামলা ও তদন্ত সংক্রান্ত আবার কিছু কিছু প্রশ্ন আছে। যে সাক্ষ্য আইন অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো কখন কিভাবে প্রাসঙ্গিক হয়। কিছু কিছু বিষয় আছে যে আপনি স্বীকারোক্তি না করে মামলা প্রমাণ করা যায় কিনা। যে স্বীকারোক্তি, যে আসামি অ্যারেস্ট নাই, কিভাবে প্রমাণ করবেন, ওই যে সুরতহাল, তারপর হচ্ছে জব্দ তালিকা, তারপর টিআই প্যারেড, এই কথাগুলো আপনারা দেখবেন। হত্যা মামলা প্রমাণের জন্য কোন কোন দলিল, হত্যা মামলার জন্য কোন কোন দলিল, কোন কোন ডকুমেন্টস আদালত প্রাসঙ্গিক হবে, হত্যা মামলা কি কি বিষয় প্রাসঙ্গিক, হত্যা মামলা প্রমাণে লাশের উপস্থিতি বা প্রয়োজন কতটুকু, এটা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ইন্সপেক্টর হিসেবে আসছে যে হত্যা মামলার যে লাশের অবশ্য আবশ্যকতা রয়েছে। কেসদারি সাক্ষ্যগত মূল্য, এজাহারের সাক্ষ্যগত মূল্য, যেগুলো হচ্ছে সাক্ষ্য আইনের বলা রয়েছে। কিছু পার্থক্য, স্বীকৃতি স্বীকারোক্তি পার্থক্য, বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় পার্থক্য, তারপর হচ্ছে মৌখিক ও দালিলিক সাক্ষ্য পার্থক্য, প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য পার্থক্য, এটা এবার ইম্পর্টেন্ট। প্রাইমারি এবং সেকেন্ডারি সাক্ষ্য, যেটা হচ্ছে মৃত্যুকালীন বা 61, 62, মৃত্যুকালীন জবানবন্দি ও স্বীকারোক্তিমূলক জবানের পার্থক্য, এবং ডাইন ডিক্লারেশন স্বীকারোক্তিমূলক জবানের পার্থক্য অবশ্যই রয়েছে। রাজসাক্ষী এবং বৈরী শত্রু সাক্ষীর পার্থক্য, জবানবন্দি জেরার পার্থক্য, আইনগত অনুমান ঘটনাগত অনুমান পার্থক্য। এখন
আপনারা এখানে যা যা দেখলেন এতক্ষণ মোটামুটি একেবারে সিম্পল পরীক্ষা বিগত সালে যেভাবে আসছে এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এখন কথা হচ্ছে একটা প্রশ্ন ব্যতিক্রম আসবে, সেটা হচ্ছে আপনার গণস্বলতে এসে এস এস দেখেন 68, 69, 70 তিনটা প্রশ্ন আছে এখানে দেখা যাচ্ছে, তিনটাই ঘটনা কেন্দ্রিক এবং তিনটা প্রশ্ন হচ্ছে এগুলা বিগত সালের প্রশ্ন। এগুলা আপনাদের পড়াইছে, এগুলা আবার আমরা আলোচনা করবো, প্রত্যেকটা ধরে ধরে আমরা নিজেরা আনসার করবো এখানে বসে বসে। বলছে যে হত্যার দায় বিচার চলছে, অনুরূপ একটি সময় ডাকাতি মামলা তদন্তকালে এই মর্মে স্বীকারোক্তি প্রদান করে যে খর যৌথভাবে কাউকে হত্যা করেছে। চলমান হত্যা মামলা বিচার করেছে ঘর চালানো কতটুকু নিরাপদ, কত সাক্ষ্য হয়নি। 30 এখন ধারা স্যার, আগে 30 ধারাতে প্রশ্ন কোটেশন লিখতে হবে। আচ্ছা, গুড। এটাই 30 ধারা, আসামির নিকট প্রাপ্ত তথ্য আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে। অবশ্যই যে একজন খুন মামলার আসামি পুলিশের নিকট স্বীকার করে যে ছুরি দিয়ে খুন করেছে, পুলিশ তো ছুরিটি খুঁজে পায়নি। সাক্ষ্য হয় না, যদি স্বীকারোক্তি দেয়, যদি তার আসামির প্রাপ্ত তথ্য যতটা দিবে ততটা প্রমাণ করা যাবে, এটা হচ্ছে 27 বলছে। তো অবশ্যই যদি স্বীকারোক্তি দিচ্ছে কিন্তু খোঁজা, কিন্তু নিয়ম হচ্ছে অবশ্যই আলামত পাওয়াটা গ্রহণযোগ্য। যদি স্বীকার করছে অবশ্যই তার বিরুদ্ধে পজিটিভ নেগেটিভ দুইটাই, যে 27-এর কথা বলছে। আচ্ছা, স্ত্রী হত্যার অভিযোগে দবির গ্রেপ্তার হওয়ার পর ঘটনাস্থলের নিকটবর্তী জঙ্গল থেকে একটি রক্তমাখা কুঠার বের করে পুলিশকে দেয় এবং স্বীকার করে সেই রক্তমাখা কুঠার যার দ্বারা আমি স্ত্রীকে হত্যা করেছি। দবির এই স্বীকারোক্তি তাহলে কতটুকু প্রাসঙ্গিক, যেহেতু তাকে স্বীকারোক্তি দিচ্ছে হ্যাঁ, সে অনুযায়ী আবার আপনার কি বলছে ইও পাওয়া গেছে, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার হয়েছে, সেই কথা 27 অনুযায়ী সেটা প্রশ্ন। এখানে তিনটা প্রশ্ন আমরা কি দেখলাম, তার মানে এখানে ঘটনা ভিত্তিক বা সমস্যামূলক প্রশ্ন আপনাদের পরীক্ষা আসতে পারে। এটা এই আমরা সবসময় এই জন্য আমি বলি, আমরা এই কয়টা দিন আর আগামী মাসটা ফুল আমরা প্রশ্নের বাইরে আমরা কিছু যাব না, কারণ হচ্ছে আপনাদেরকে প্রশ্ন নিয়ে ধারণা দিলে আর কিভাবে উত্তর করতে হবে, কতটুকু লিখতে হবে, এটাও মোটামুটি দিতে পারলে আপনারা ইনশাল্লাহ ভালো করবেন। তো কথা হচ্ছে এই যে যা দেখলেন এখানে গিয়ে আমরা প্রশ্নের একটু ব্যতিক্রম পাইলাম, আর একটু হোঁচট, মানে কি একটু ঘটনা ভিত্তিক বা সমস্যা সংক্রান্ত বা সৃজনশীল বলতে পারি। এখানে কিন্তু সরাসরি একটি কথা বলি, এখানে আমরা এই টপিকই পাইলাম, এটা 2000 ধরলাম আমরা 5-7 বছর আগের ঘটনার প্রসঙ্গ। এখন আরেকটু ব্যতিক্রম দেবো, যে এগুলা থেকে আবার আরেকটু আপডেট করছে পরবর্তীতে। আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দেওয়া আছে, কিছু কিছু আহ দেওয়া আছে, এটা কোনো আপনাদের কাছে আছে, দেওয়া আছে কিনা সাক্ষ্যয়নের পুরোটা পিডিএফটা আমি দিয়ে দিব। যেখানে যেখানে ভুল আছে বললেন, এখানে আমি যেগুলা যেগুলা দেওয়া আছে উত্তরগুলো আপনার করে নেওয়া, আর এখান থেকে যদি প্রশ্নগুলো আছে যারা যাদের এখানে বিভিন্ন গাইড আছে আপনারা খুঁজে খুঁজে যদি মনে হয় পরে ফেলছেন আগে থেকে রিভিশন দিবেন। আর যদি এখানে আছে, এখানে যা দিচ্ছে এনাফ, এখানে যা দিচ্ছে এবার এখান থেকে অন করবে যদি আপনারা কেউ নিতে পারেন আর কি। সব আছে এখানে এক কথায়। এরপর যে কোশ্চেনটা পাবেন না আমাকে বলেন, আমি আলাদা করে আপনার দিব একেবারে সুন্দর করে। যে প্রশ্নটা আছে একজন সহকারী বা একজন আসামি শিকার তার সহযোগী আসামি কতটুকু পার্সেন্ট, 30 দ্বারা। মৃত্যু হলেন 32-3, যেটা সহযোগী সাক্ষী যেটা 133, 337। দুষ্কর্মের সহযোগী কাকে বলে, মোটামুটি এখানে ভালোই লিখছি, খারাপ না। আচ্ছা, এগুলো উত্তর দেওয়া আছে এখানে, আপনারা একটু দেখে নেবেন। এখন আমি যে এই প্রশ্নটা আসতেছে আপনাদের এখানে একটু দেখেন, লেখাগুলো দেখেন, একটু আপডেট পরবর্তীতে 2-3 বছর বা 4 বছরে কি কি প্রশ্ন আসলো দেখা যায় লেখা। এখানে কিছু স্বাক্ষরের প্রশ্ন আছে, দেখা এগুলো তো যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। এখানে প্রশ্নগুলো একেবারে খুব হাইলি ইম্পর্টেন্ট, একেবারে হাইলি ইম্পর্টেন্ট, তাকে খুবই গুরুত্ব দিবেন। এখানে যে প্রশ্নগুলো আছে এখানে মাত্র এখানে 36টা প্রশ্ন আছে, আর ওইদিকে আছে মানে 40-45টা, এর মধ্যে টিকাই তো 20-30টা প্রশ্ন দিলাম কয়টা। আচ্ছা, এগুলো আমরা দেখলাম, কিন্তু এখানে গিয়ে আপনারা একটা দেখতে পারেন, এই যে এখানে দেখেন 17 নম্বর একটা কোশ্চেন। ও এখানে একটা প্রশ্ন যে যে সর্বশেষ সংশোধনী অনলাইনে জিডি সাক্ষ্য বলে এগুলো পাবেন। অনলাইনে জিডি সাক্ষ্য বলে কত কত দিবেন? 65 খ। 65 খ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কোশ্চেন আপনারা দেখেন, একটু একটু আপডেট হলো ওই একই থেকে এক প্রশ্ন আসলো যে জনৈক গুরুতর আহত অবস্থায় একজন ক নামক ব্যক্তি যে একটা গ্রিভেন্স হার্ট অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি হয়ে জ্ঞান ফিরলে তিনি জানান যে জমির সীমানা নিয়ে তাদের মধ্যে এক তর্কাতর্কি হয়েছিল এক প্রতিবেশীর সাথে, খোয়ার সাথে। তার পুত্র গল বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করছে, বিবৃতি প্রদানে পরবর্তী আবার জ্ঞান হারায় ফেলছে। এখন জ্ঞান হারাইছে, মারা গেছে। এখন বিবৃতি প্রদানের সময় একজন চিকিৎসক ছিল, দুজন নার্স ছিল, একজন সাব ইন্সপেক্টর ছিল, সাব ইন্সপেক্টর ছিল। একই সময় হাসপাতালে পরিচালনা কর্মী সেখানে ফ্লোর পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। এখন বর্ণনা কেউ লিপিত জ্ঞান, এই যে সে বর্ণনা দেওয়ার পরে তাৎক্ষণিক সে একটু জ্ঞান ফিরতে বলছে, তখনই মারা গেছে। এখন এখানে যারা যারা প্রেজেন্ট ছিল কেউ এখানে সেটা রেকর্ড করতে পারে না, এই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের বিষয়টা আলোচনা করে জাস্ট এইটুকু জানতে চাইছে, আর কিছু না। এখানে বলে দিয়েছে পুরো প্রশ্ন দেখেন আপনি, সবসময় বলি প্রশ্ন যত বড় হবে তার উত্তরটা ছোট হবে। জাস্ট এখানে দেখেন একটা প্রশ্ন করছে যে এই ক্ষেত্রে বিষয়টি একটু আলোচনা করুন, বুঝতে পারছেন? তার মানে কি আপনার প্রশ্নের ক্যাটাগরিটা বুঝতে হবে, হতাশ হওয়া যাবে না। আপনাকে বুঝতে হবে যে ছয়টা কোন সাব ইন্সপেক্টরদের 6টা প্রশ্ন আসবে, 6টা থেকে 4টা স্যার, প্রশ্ন আপনাদের আসতে,
4টা প্রশ্নই হচ্ছে আপনাদের একেবারে নর্মালি একেবারে ইজি দেখা যাবে, আবার আর 2টা প্রশ্ন সৃজনশীল আকারে। প্রস্তুত সহ ম্যাক্সিমাম খেয়াল রাখবেন, প্রস্তুত সহ দেখে দেখে প্রশ্নের পরীক্ষায় আউট করে দিলাম যে এরকম প্রশ্ন থাকবে। পুস্তক ব্যতীত কখনো এরকম প্রশ্ন থাকবে, পুস্তক ব্যতীত একটু ইজি থাকবে যাতে না দেখ, আর এরকম প্রশ্ন থাকবে যাতে আপনার বই না খোলা লাগে, নিজে পড়বেন আর লিখবেন। খেয়াল রাখবেন পুস্তক সহ পরীক্ষায় 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের সৃজনশীল আকারে, একটা আমি বলে দিলাম এখন। আচ্ছা, স্যার আসতেছে। এখন স্যার এই প্রশ্নের উত্তরটা কি হবে স্যার? যে সাক্ষ্য আইনের 60 ধারা মোতাবেক কি প্রত্যক্ষ সাক্ষী হিসেবে সে দিবে, 32 ধারা মোতাবেক আপনার হলো মৃত্যুকালীন জবানবন্দি হিসাবে সেটা মৌখিক সাক্ষী হিসাবে আদালতে সম্পাদন করবে, এই তো নাকি? যেহেতু রেকর্ড করতে পারেন এখানে তো রেকর্ড নেই, এটা ডাইন ডিক্লারেশনের কি আছে রে ভাই? ডাইন ডিক্লারেশনের স্যার তো কি কিছু 60 ফর্মালিটি, আস্তে কথা বলি না, 60 ধারা দিতে হবে স্যার? আস্তে 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 ভাই, এটা আমাদের সময় পরীক্ষা আসছিল আমরা লিখছি। তো সবসময় খেয়াল রাখবেন যে আমরা যে মৃত্যুকালীন জবানবন্দি যে সম্পর্ক যেটা পড়ছি, অনেকগুলো প্রশ্ন পড়ছি, ডাইন ডিক্লারেশনের যে কন্ডিশন গুলো, প্রি কন্ডিশন গুলো, পরের কন্ডিশন গুলো এখানে কি ফিল আপ করে? সে ভর্তি হয়েছে, জমি জমানে মারামারি হয়েছে, আঘাত করছিল, সে পরবর্তী সে বলছে যে আমার এই অমুক অমুক মরছে, কিন্তু সে বলেই মারা গেল। বাট এখন এখানে সবাই যারা উপস্থিত রয়েছে তারাই হচ্ছে কি হিয়ারিং সাক্ষী। হিয়ারিং মানে শোনা সাক্ষী, এখানে শুনলো আর প্রত্যক্ষ, তারা প্রত্যক্ষ মারা ফেলে বলতে পারে, এই এটা শোনাটাও প্রত্যক্ষ সাক্ষী হয়ে গেছে, একদম ডিরেক্টেড। যেখানে দুজন নার্স, একজন সাব ইন্সপেক্টর, এখানে যারা যারা চিকিৎসক যারা শুনে, এবং পাশে যে পরিচয় সেও কিন্তু সেটা হয়েছে। তো এদের এই যে নার্স বা এরা যদি সামনে বললো, এদেরও কিন্তু এটা 161 নিবে, এটা 161 হিসেবে গ্রহণযোগ্য হবে। তবে সাক্ষ্য আইনের আলোকে অবশ্যই তারা কোন সেকশনটা হবে, অবশ্যই যে সাক্ষীটা দিল তারা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে তার যে ঘটনা বর্ণনা করলো এই 60 দ্বারাই এনাফ। এই এই কথা নাই, কথা নাই, বলতেছে স্যার। কথা নাই, কথা বলতেছে না। এই মুনতাহা, স্যার, প্রশ্নের উত্তরটা শেষ করেন স্যার, কথা আসতেছে না আপনার। এখন শোনা যায় কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি আচ্ছা, প্রশ্নের উত্তরটা শেষ করেন স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যেহেতু এখানে ডিক্লারেশনের যে ফর্মালিটি, যে নিয়ম কানুন শর্তাবলী কোনো কিছু ফিল আপ করে না, এখানে 32, 32, 1, 32, 266 কোনো কিছু দেওয়া দরকার নেই, ডিরেক্টলি অনেকে টানবে 32, 1 ট্যাগ দিয়ে এক আর 266, কারণ এখানে গ্রহণযোগ্য হবে। 32, 1-এ তো আপনি মৃত্যু বলেন জবানবন্দি যখন কাকে বলে লিখতে পারেন, আপনি এটা খন্ডায় দিতে পারেন যে মৃত্যুর আগ মুহূর্তে যিনি বর্ণনা করে যান সেটা মৃত্যুকালীন হিসেবে গ্রহণযোগ্য হবে, কিন্তু মৃত্যুকালের গ্রহণযোগ্যতা হতে হলে অবশ্যই তার শর্তাবলী পূরণ করতে হবে। গণ্যমান্য সবই উপস্থিত, সবই ছিল, বাট রেকর্ড হয়নি, রেকর্ড হয়নি। অতএব সাক্ষ্য আইনের 60 ধারা বিধি মোতাবেক, সাক্ষ্য আইনের 60 ধারা বিধান মোতাবেক কি এটা প্রত্যেকের সাক্ষ্য হিসেবে, প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। জাস্ট এইটুকু, আর কোনো একটা ধারা থেকে প্রশ্ন করছে, বুঝতে পারছেন বুঝছি জুবাইর? স্যার। জুবাইর এটা কোথায়? স্যার প্রশ্নে, মানে প্রশ্নে এটা চাইছে যে আসলে স্যার আমি আহ, প্র- বলছিলাম যে 32 দ্বারা খন্ডায় 60 ধারা থেকে উত্তর করতে হবে স্যার, আপনি তো হ্যাঁ, শেষ হ্যাঁ, করতে দিয়েছিলেন না কথাটা। হ্যাঁ, এই যদি একটু ওই তো খন্ডাবেন, যে খন্ডাবেন খন্ডানোর সাথে ম্যাচ করে দিতে হবে, তা না হলে খন্ডাইতে যায় যদি দ্বিখণ্ডিত হয়ে যায় নিজেও, তাহলে আর প্রশ্ন উত্তর থাকবে না, জিরো পাওয়া যাবেন। অবশ্যই আনসার করতে হবে সৃষ্টি এন্ড খন্ডায়, আপনি যেভাবে বললাম যে এটা এই গ্রহণীয় হবে। তবে যেহেতু গ্রহণীয় হলেও তাদের যে প্রত্যেকের সাক্ষ্যটা বলছে এদের সাক্ষ্য এর বলেই দিছে, এই যে এখানে বলছে এদের সাক্ষ্য গ্রহণ, এখানে উত্তর বলেই দিছে, এখানে অন্যদিকে ডিক্লারেশন কিছু দরকার নেই, এই যে বলছে সাক্ষ্য গ্রহণ, এটা উত্তর লুকায়িত আছে, যারা একটু চালাক তারা বুঝে ফেলতে। সাক্ষ্য গ্রহণের যে সাক্ষ্য গ্রহণের আমরা 59 এবং 60 জানি, এটাকে গ্রহণযোগ্য করতে হলে, গ্রহণীয় করতে হলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আন্ডার সেকশন এভিডেন্স অ্যাক্টের 60, আর কিছু না। আচ্ছা, আরেকটা প্রশ্নে যাই আমরা। এখন আসেন 23 নাম্বার একটা প্রশ্ন, দেখেন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। 23 নাম্বার একটা প্রশ্ন দেখেন, একটি ডাকাতি মামলা, লেখাটা দেখা যায় রে ভাই, রাজু দেখা যাচ্ছে লেখা? যাচ্ছে স্যার, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একটি ডাকাতি মামলার বিচার কার্যক্রমে কতিপয় সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদানকালে ঘটনাস্থলের অদূরে একটি বারজুপের আড়ালে সিগারেটের আগুন দেখছিল। খুবই চমৎকার একটা প্রশ্ন, দেখেন। এখন নিম্নোক্ত ক্ষেত্রে আইনগত বিধানানুগ আলোচনা করে দেখেন, এই একটা প্রশ্ন ধরাই দিয়ে 2টা প্রশ্ন দিচ্ছে। এই যে একটি ডাকাতি মামলার বিচার কার্যক্রমে কতিপয় সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করছে ঘটনাস্থলের অদূরে, যে আস্তে যখন কথা বলি, আপনারা যখন একটা সাউন্ড টোন আসে, আমি তখন ওইখান থেকে চলে যাই, ওই ইয়ার থেকে অন্যদিকে চলে যাই,
কনভার্ট হয়ে যায়, তখন ভুলে যায়। তাহলে একটি ডাকাতি মামলার বিচার কার্যক্রমে কতিপয় সাক্ষী, একটা ডাকাতি মামলা হয়েছে এবং সেই মামলার সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদানকালে মানে ডিউরিং টাইম ইন ট্রায়াল, যে ঘটনাস্থলে বলতেছে ঘটনাস্থলে অদূরে ওখানে একটা বার্জার দুপুরে আলে সিগারেটের আগুন দেখতেছিল। তার মানে কি, যে ঘটনার সাথে যে বাঁচা ডাকাতিটা হয়েছিল ওখানে, ওই যে ডাকাতি মামলার ক্ষেত্রে আমরা কি করি, যে ডাকাতি মামলার কিছু কিছু মডাস অপারেন্ডি রয়েছে, বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো হচ্ছে ডাকাতি মামলার ক্ষেত্রেই সম্ভব। যদি ডাকাতি হয়ে থাকে, তো ডাকাতি মামলার কিছু কিছু আলাদা এক্সট্রা অর্ডিনারি অফ এই থাকে, মডাস অপারেন্ডি থাকে। তো এটা সিগারেটের আগুন ধরানো, এটা একটা ক্রাইটেরিয়া আমরা বলতে পারি। তবে এই ক্ষেত্রে আইনগত বিধানাবলী কি কি বিধান চাইছে, যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন পরীক্ষায় ক খ দুইটা প্রশ্ন হতো, 5 মার্কে দিয়ে দিল আড়াই আড়াই। সাক্ষীদের সাক্ষ্য কি ধরনের সাক্ষ্য বিবেচিত হবে, ডাইরেক্ট বলে দিচ্ছে যে সাক্ষীদের সাক্ষ্য কি ধরনের এটা সাক্ষ্য, 60 বলেই ধারা দিছে। স্যার, প্রত্যক্ষ সাক্ষী। হ্যাঁ, গুড। এটা হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্টেড, একদম 60 ধারা, তো বলিস উত্তর শেষ। প্রশ্ন এটাও 60 ধারার প্রশ্ন, বোঝা যাচ্ছে কিন্তু। তাই আগুনে বাড় জ্বলে তো সে দেখতেছে, এটা দূর থেকে নিবি নিবি আর আগুন জ্বলতেছে, এটা তো তার দেখছে কোনো একটা ঘটনাস্থলে এরকম জ্বলতেছিল, তার মানে ঘটনাস্থলে ঘটিয়ে বলেছে। সাক্ষীদের সাক্ষ্য কিভাবে আদার পার্সেন্ট করবে, সে যেভাবে দেখছে, যেভাবে স্যার তার কাছে। 156 বলছে না স্যার সাক্ষ্য? হুম, সমর্থন করবে সেটা, কিন্তু সমর্থন করার জন্য এখন একটু কথা বলি। এখন যে সে 156 বলছেন লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা সমর্থন করতেছে তার এই যে বিবেচিত পরের প্রশ্নে সাক্ষী কিভাবে আদালতে সাক্ষ্য। এখন কথা হচ্ছে, এখানে যদি 156 আনতে পারেন, এই যে কে জানি পরে ক্লাসের ভিতরে কথা বলা, মানে এখন এই প্রশ্নেও এই যে কার্যক্রম গুলা করলো যে নার্স, এটা যদি এখানে সাক্ষ্যগ্রহণের বিষয়টি সমর্থনের ক্ষেত্রেও কিন্তু, যে প্রত্যেকে যখন সাক্ষ্য দিবে একই সেম সাক্ষ্য, তখন কিন্তু 156 চলে যায়, তখন 156 দিলে 32 এক চলে আসে। 156 32 কানেক্টিভিটি, 32 খুবই কানেক্টিভিটি। আমরা দেখেন সমর্থন সাক্ষ্য যখন পড়ছিলাম আমরা 156 158, তখন কিন্তু কিন্তু এত ধারা দেওয়া যাবে না ভাই। যখন কানেক্টিভিটি আসে অনেক ধারায় আসে মাথায় না, মূলত মেইন ফোকাস থেকে যে প্রশ্ন ধারা আছে সেই ফোকাসে যাবেন, অন্যদিকে যাবেন না। তবে হ্যাঁ, এখানে 156 দিতে পারে। সাক্ষীদের সাক্ষী পাবে, এটা আদালতে হচ্ছে 156 হিসেবে তাদের সমর্থিত হিসেবে গ্রহণযোগ্য হবে, এবং সাক্ষ্য 60। তাহলে আমাদের কি দেখলাম, আমার উদ্দেশ্য হচ্ছে প্রশ্নের ধরনটাকে আপনাকে ধরিয়ে দেওয়া। উত্তর সবাই জানেন মাসে, কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে কালের প্রেক্ষাপট না, একটু বছরের ওয়ারিতে এখানে আমাদের সিনিয়র স্যাররা প্রশ্ন করতেছে একটু ঘুরায় পেঁচায়। প্রশ্ন উত্তর সহজেই, কিন্তু একটা সরাসরি কিছু কিছু প্রশ্ন তো আসতেছে, একটা প্রশ্ন ঘুরাই দিচ্ছে যাতে মা হলে গিয়ে সবসময় খেয়াল রাখবেন যে প্রশ্নটা বেশি পেঁচায় ওই প্রশ্নের উত্তরটা বেশি সহজ হয়, পেঁচাইতে যায় ধরা খায়। তো এখন আপনারা থাকবে মাথা গরম, হলে গিয়ে তো মাথা গরম ওই বড় যখন দেখবেন অনেকেই করে, আমি বলে দিই, ওখানে যায় ওখানে দেখবেন অনেকে রাব্বি যদি ইলমা পড়া শুরু করে দেয়। আরে বেটা, সারা বছর পড়ে আসবেন না আপনি, ওখানে বিসমিল্লাহ এরকম না, রাব্বি যদি ইলমে করে সব কালাম পড়ে আপনি ফুতে দেবেন সব মাথায়, আপনার জিনগত সব আয়া করবে। ভণ্ডামি ছাড়া কিছু না, সারা বছর না পড়া। যারা এমসিকিউ এরকম আছে, এমসিকিউ পাস করে মনে করি রিটার্নে যায় বহু খারাপ করছে, আবার অনেক সময় এমসিকিউ 30 পায় রিটার্নে ভালো ভালো করে, আবার অনেক 49 পায় রিটার্নে খারাপ পায়, এরকম বহু নজর হয়েছে আমরা এই 2-4 বছরে। কিন্তু কথা হচ্ছে, যখন প্রশ্নটা খাম থেকে খুলবে স্যাররা, অনেকেই করে ওই যে খামের দিকে তাকায় থাকে, যেটা আমি দেখছি, অবজারভেশন করছি। কেন খেলা থাকে, কারণ হচ্ছে ওই যখন প্রশ্নটা দেয়, প্রথম যে প্রশ্নটা দেয় দেখবেন লাইটের আলোতে ওই প্রশ্নটা অপর পৃষ্ঠা ধরা থাকে, আলোটা পরে যখন প্রশ্নটা পুরোটা দেখা যায়, প্রশ্ন পড়া যায় না, কিন্তু যখন দেখা যায় প্রশ্ন এতগুলা মানে এত কোশ্চেনকে, তার মানে কি সবগুলা সৃজনশীল করছে। মানে যখন ভাগ ভাগ করা দেখবেন এরকম লম্বা লম্বা কিন্তু প্রশ্ন থাকবে একটা দুইটা, কিন্তু এতগুলা প্রশ্ন না, যখন হাতে পান তখন দেখে কাম সারছে। প্রথম তাকানোটা আপনার ভুল হয়েছে, যে ও তাকানোটা মাথা ঘুরাই দিচ্ছে যে এত কোশ্চেন নাই, এই মনের ভিতরে দাগ লেগে গেছে যে প্রশ্নটা মনে হয় একটু আজকে কম কঠিন হবে। আপনার ভাই, আপনার রিসিটটা নিয়ে পাশে যে আছে, যে ব্যাচমেট ক্লাসমেট বন্ধু যাই থাক, তার সাথে মোটামুটি চেষ্টা করবেন যে পড়াশোনা নিয়ে কথা বলে, যে এইগুলো পড়ে আসছে, এই এঙ্গেজটা রাখবেন পড়াশোনায়। না পারলে চুপ করে নিচের দিকে, আপনার মোবাইল তো কিছু থাকবে না, আপনি হচ্ছে যে আইডি কার্ড থাকবে যে থেকে টেবিলের নিচে, আপনি নিজে নিজে যা পড়ছেন, দুই একটা 32 আমি এটা পড়ছে, মাথাটাকে ওই 32-এ রাখবেন। যখন স্যার আসবে দাঁড়াবেন, প্রশ্নটা নিবেন, বিসমিল্লাহ বলেন, যাই বলেন, যে যে ধর্ম পালন করে আপনি ফু দেন, যেভাবে দেন, যতটুকু কর্ম করছেন ওই কর্মের ফলটা ওই প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে আমি কতটুকু আনসার করবো। এটা হলো কথা। দিয়ে আপনি আপনার মতো শুরু করবেন, পেন্সিল থাকবে সাথে সাথেই, চেষ্টা করুন প্রথমবার পড়ার সাথে সাথেই, এটা আমার আদেশ আপনাদের, প্রথমবার পড়ার সাথে সাথেই পেন্সিল দিয়ে প্রশ্নের প্রশ্নের ভিতরে ছোট করে একেবারেই না বুঝলেই নয়, যাতে আপনি বুঝেন, প্রশ্ন পড়বে না ধারা লিখে ফেলবেন, এটা 60 দ্বারা, এটা 65 দ্বারা, এটা সাক্ষণে 27 দ্বারা, ছোট করে লিখে লাগবেন। তাহলে কি হবে, আপনার 15টা প্রশ্ন উত্তর দেখবেন, আপনি 12টা প্রশ্ন যখন উত্তর করে ফেলবেন নিজেই,
তখন আপনার পরীক্ষায় পাস, আপনার গায়ে লাগবে। আর যখন দেখবেন প্রথমবার পড়ে যাইতেছেন, প্রথমটা এটা কি উত্তর হবে, দ্বিতীয়টা প্রথমটা কমন পড়ে না, তৃতীয়টা এই প্রথম 3 নাম্বারটা আমার কমনই পড়ে না, আমি কি করবো? এই 3 নাম্বার কমন পড়ে না করতে 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 পুরো পরীক্ষায় খারাপ। এই ঘটনাগুলো ঘটে ছাত্রদের সাথে, আপনাদের সাথে, কথা বলছেন? এই জন্য আমি বলি পেন্সিল নিয়ে যাবেন, পেন্সিল দিয়ে সুন্দর করে, কেউ বুঝবে না, ছোট করে লিখবেন 27 আমি যেটা করছি, এতে কোনো সমস্যা না। যখন আর খেয়াল রাখবেন, যখন প্রশ্নটা নিয়ে নিবে, স্যারও তো প্রশ্ন নিয়ে নিবে, একেবারে 2-3 মিনিট আগে একেবারে ওই পেন্সিলের যে গুঁড়াটা থাকবে একটু উত্তর ওখানে একটু মুছে দিবেন, একবার একটা করে টান দিয়ে দিলে হবে। এটা আমার টেকনিক, এটা বললাম। এটা তো, এটা হলে কি হয়, হলে গিয়ে অনেক ঝড় তুফান উঠে, অনেক ঝড় তুফান উঠে। আচ্ছা, যাই হোক, আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা বড় প্রশ্ন, সামার ডাকাতি, আরেকটা প্রশ্ন দেখি। এই আরেকটা প্রশ্ন করছে, দেখেন পরবর্তী 24 সাল না 25 সালের প্রশ্ন, যে সামার সাধারণত ডাকাতি করে জীবিকা নির্বাহ করে। মনোযোগ দেন, যে সামাদ একজন সাধারণত ডাকাতি করে জীবিকা নির্বাহ, একজন ডাকাত, সামাদ ব্যক্তিটার নাম হলো একজন ডাকাত ব্যক্তি। তার কাজই হচ্ছে যে ডাকাতি করে জীবিকা নির্বাহ করা। একদিন হাট থেকে বাড়ি ফেরার পথে তার উপর প্রতিপক্ষরা, সে যে ডাকাতি করে চলে, প্রতিপক্ষ সে আবার দিনে দুপুর বেলা রাতের বেলা সবসময় হাইটে যায়, তারা কেউ গেছিল, কিন্তু প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করছে। আচ্ছা, মুমূর্ষু অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দি তার ডাকাত সামাদ উল্লেখ করেন যে মুমূর্ষ অবস্থায় যখন হাসপাতালে, তিনি আবার ডিক্লারেশন, তার মানে এখানে কি মৃত্যুকালীন জন্মদিন হয়েছে, বুঝেন কথা? মুমূর্ষ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় যখন কোন ডাইন ডিক্লারেশন দেয় দেখি মুমূর্ষ হয়ে আসছে, মৃত্যুর আগ মুহূর্ত। জবানবন্দিতে আবার জবানবন্দি দিছে, তার মানে কি জবানবন্দিতে ডাকাত সামাদ উল্লেখ করেন, যে উল্লেখ করছে, তার মানে জবানবন্দি দিছে, আবার কি এটা কি মরছে না বাইসে আছে, এখানে কিছু বলে নাই। উল্লেখ করেন যে তার উপর হামলার জন্য সদরুদ্দিন, গোলাপ, কানাই, আলালের সাথে হবে, এটা আলালের সাথে জৈনক কাঠ ব্যবসার ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠলে সদরেন তাকে চাপাতে সাহায্য খুব গুণ করে। অর্থাৎ এখানে উল্লেখ করছে জন্মদিতে সদরেন, গোলায় বা কালাই, তারপর গোলাপ, আলালের সাথে জৈনক একজন কাঠ ব্যবসায়ীর ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠলে এবং তার সদরেন তাকে বালি চাপাতে শ্বাসরোধ থেকে খুন করছিল। মানে এই যে এটা বলতেছিল যে ডাকাতির একটা বর্ণনা দিল। আচ্ছা, এখন সামার ডাকাতি এখনো বেঁচে আছে, তার মানে কি ডাইন ডিক্লারেশন দিছিল যখন ওই যে হাসপাতালে, বাট প্রাণে বেঁচে গেছে কত, 32-1, আর হচ্ছে কি পিআরবি 265, 266, ডিক্লার মারা গেলে 266, আর বাইসে গেলে 265, মনে রাখবেন। 26 তখন তার জন্মদিনটা কি হয়ে গেল, 161-265, নট 32-1, 200, 161 হিসেবে তার গ্রহণযোগ্য হচ্ছে। এখনো যেহেতু গেছে, তাহলে সামাদের ডাকাতের মৃত্যুকালীন জন্মের প্রাসঙ্গিকতা কি থাকলো, উত্তর হইলো, উত্তর হচ্ছে 161-265। এবং প্রাসঙ্গিকতা এতটুকু, আসামিদের বিরুদ্ধে ব্যবহার বিধান, এবং এই যে তার যে দিল, তা অবশ্যই ব্যবহার করা যাবে। 157 তো আছেই, 145 তো আছেই, তারপর হচ্ছে 158, হচ্ছে 32-1 ইউজ করতে পারবেন পর্যায়ক্রমে। বুঝতে পারছেন? যেহেতু প্রাসঙ্গিকতা কথা বলছে, তাহলে 156 এর সমর্থন করতেছে, যেহেতু তার স্যার এখানে তো মৃত্যু। স্যার দুটো দুটো ধারা কোড করবো স্যার, শুধু না স্যার, 161 আর 262। হ্যাঁ হ্যাঁ, রাইট। মূলত হচ্ছে আমি প্রথমে তো বলেই দিছি, মূলত হচ্ছে 161-2, অর্থাৎ তার যে শিকার, তখন তার ডাকলে, কিন্তু তার এটা আইনগত প্রাসঙ্গিকতা, মৃত্যুকালীন জন্মদিন পরবর্তীতে তার যে আইনগত প্রাসঙ্গিকতা হচ্ছে 161-265। বুঝতে পারছেন? এই আর কিছু না, কিন্তু আমার কথা হচ্ছে বুঝতে হবে, এটাই বলছে এই যে আসামির বিরুদ্ধে ব্যবহার বিধান কি অবশ্যই ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে না, কারণ বলছে যে ফেরার পথে আঘাত করছে, এবং সে উল্লেখ করছে, জন্মদিন উল্লেখই করছে, এটা তো ট্রু, এবং সে যে ডাকাত এই কারণে তাকে প্রত্যেকে আঘাত করতেই পারে, এবং কি কারণে সে যে জেগে উঠছে, খুন করছে, এটা তো উল্লেখ করে দিছে। তো অত টেনশন, প্রশ্নটা বুঝতে হবে ভাই, প্রশ্ন বোঝায়, এই ধরনের যে প্রশ্ন, সে মাথা নিয়ে মাথা গরম করার দরকার নেই। এই ধরনের প্রশ্নের মাথা একটু পড়বেন, কয়েকবার পড়বেন, পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন সর্বশেষ, যে এটা বলেন যে কয়েকটি ঝোপে গুলি করতে, এটা ইয়া বলেন, যে কেউ এনিয়ন, কয়েকটি ঝোপে গুলি করাতে ঝোপের আড়ালে খ গুলি বুঝে, এক্ষেত্রে বিচার্য বিষয় উল্লেখ করেন। একটা সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষা আসছিল। এক ক, একটি ঝোপে গুলি করাতে ঝোপের আড়ালে খ গুলি বুদ্ধ হয়েছে, এক্ষেত্রে বিচার্য বিষয় কি কি হবে? বিচার্য বিষয় স্যার মৃত্যু হয়েছে স্যার, মৃত্যু হয়েছে কিনা স্যার সেটা, যতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা হলো বিচার্য বিষয়। প্রথম হচ্ছে যে তাকে গুলি করা হয়েছে, সে তাকে সে এই সে মারা গেছে কিনা, তাই তো? এবং জি তাকে স্যার, গুলি করছে কিনা, তাই তো? এটাই তো হওয়ার কথা ছিল স্যার, এখন দুই আমাদের তিনটে, কম ছোট ব্রেন স্যার। ধারা কত হবে এটা? স্যার এটা বিচার্য বিষয় হলো স্যার 5 ধারাতে স্যার প্রশ্ন করছেন স্যার এটা। সবাই একমত, 5 ধারা? আপনি তো স্যার চাইছেন বিচার্য বিষয় কি স্যার, এটা চাইছেন আমি আপনি। বলছি সবারই প্রশ্ন করছি যে তা জুবাইয়ের সাথে একমত কিনা। জি স্যার, একমত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
এটা 5 দ্বারা হবে। এইটা কত হবে? মাধ্যমিক সাক্ষ্য বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু প্রমাণ আদালতের মাধ্যমিক সাক্ষ্য প্রমাণ বলে বিবেচিত হবে। স্যার আজকে লিখছি স্যার, দিছেন আজকে প্রশ্ন। আজকে প্রশ্ন এটা দিচ্ছি। স্যার 65 স্যার, 65 স্যার। ভেরি গুড। এটা একটা উদাহরণের প্রশ্ন। এখন আসেন, এখন যা দেখলাম এটা আবার পরীক্ষায় আসছিল। দেখেন এতক্ষণ যা দেখলাম, যেভাবে মোটামুটি ডিরেক্ট ভাবে যেভাবে আমরা দেখলাম, এখন কিন্তু একটা প্রশ্ন দেখতেছি, জৈনক রহিম সিলেট মহানগর এলাকায় একটি অপরাধ করার অভিযুক্ত হয়েছে। তিনি অপরাধ সংঘটনের তারিখ, ঢাকা চিঠি উপস্থাপন করলে এগুলো আইনগত ব্যাখ্যা। এই প্রশ্নটা কিন্তু সরাসরি উদাহরণ থেকে দিচ্ছে। তো এই যে তারা আমরা স্যার দেখা এখানে গেল, উদাহরণ স্যার। হ্যাঁ 32-1 আর হচ্ছে কত, 21 নাকি? আচ্ছা জি স্যার, 21 স্যার। আচ্ছা, শোনেন, তার মানে আমরা আরেকটা দেখলাম যে এখানে সাক্ষ্য আইনের উদাহরণ থেকেও প্রশ্ন আসছে। মোটামুটি ভাবে যা দেখলাম আর এখানে যা আছে, এখানে যা দিছি মোটামুটি ভাবে আমার মনে হয় এগুলা এখানে যা আছে মোটামুটি পড়লে আপনাদের হয়ে যাবে, আর কোনো কিছু বাকি নাই। ওই প্রশ্নের অ্যান্সারটা কি কি দিলেন স্যার? কোনটা? ওই যে এই এই প্রশ্নটা ঝামেলা লাগে, সবাই চিঠি দিবে এই সিলেক্ট প্রশ্নটাই, থেকে, মনে এই করেন প্রশ্নটাই দেয় রাজুর না। সমস্যা আছে। এই প্রশ্নটা রাজু ওখানেও বুঝে নেই, এখানেও বুঝে নেই। স্যার প্রশ্নটা শুধু ধারাটা দিয়ে দিল স্যার। এই প্রশ্নটা, এই ধারাটা, ওই ধারাটা শুধু কোট করলে হবে স্যার, বাকিটা লিখতাম স্যার। আচ্ছা, জানে না সাক্ষ্য স্যার, আইনের এটা আমার সাজেশন মনে হয় এতটুকুই। না স্যার। আমরা যা সাজেশন দেখছি এতটুকু। আমি একটু কথা বলি, একটু রেকর্ডটা বন্ধ করে নিয়ে আমি আসতেছি। আমি আপনাদের নিয়ে প্রত্যেকটা এই প্রশ্নগুলো আপনাদের